সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের থেকে আমরা রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার তোমাদের যে ফোর্থ সেমিস্টারে বইটা বেরিয়েছে সেই বইটার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো আলোচনা করব, ঠিক আছে? আর সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যে মডেল সেটগুলো আছে সেই মডেল সেটগুলো সম্পর্কে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, এই যে ক্লাসটা হবে এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি ক্লাসও এই ইউটিউব চ্যানেলে দিচ্ছি, সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে আসতে পারো। তো দেখো, শুরু করা যাক। দেখো, আজকে যেটা আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারটা নিচ্ছি, অর্থাৎ কোন চ্যাপ্টারটা না হচ্ছে আলোর প্রতিফলনের চ্যাপ্টারটা আমরা কিন্তু নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? দেখো, আজ ফার্স্ট কোশ্চেন যেটা বলছে একের দাগের, যে কোনো অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব যথাক্রমে এক্স এবং ওয়াই, এক্স ও ওয়াই এবং দর্পণের ফোকাস দূরত্ব এফ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? দেখো, নর্মালি যদি আমরা এখানে অবতল দর্পণের যে ফর্মুলাটা হয় সেটা যদি লিখি, ঠিক আছে? তাহলে অবতল দর্পণের ফর্মুলা কী হয় না, অবতল দর্পণের ফর্মুলা হয় না 1/v প্লাস হচ্ছে 1/u ইজিক্যাল টু কত হয় 1/f, যেখানে ইউটা কি, ইউটা হচ্ছে বস্তু দূরত্ব, ঠিক আছে? ইউটা হচ্ছে তোমার কি না বস্তু দূরত্ব। আচ্ছা, ভিটা কি, ভিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ঠিক আছে? ভিটা কি না, ভিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। আর এফটা কি না, এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ, ঠিক আছে? ফোকাস দৈর্ঘ্য। দেখো, এই যে সমীকরণটা বেরোলো, এই সমীকরণটাকে যদি এভাবে ভাঙা যায়, কিভাবে না, দেখো এটাকে এভাবে ভাঙছি আমি। যদি আমি এলসিএম করি তাহলে আমার হচ্ছে ইউ ভি হচ্ছে এলসিএম আসবে, তার মানে ওপরে ইউ প্লাস ভি আসবে, ইজিক্যাল টু কত আছে 1/f, ইজিক্যাল টু দেখো যদি আমি এবারে কোনাকুনি গুণ করে দিই, দেখো ইউ ভি থাকবে আর এফ এর সঙ্গে এটা গুণ হলে কত হয়ে যাবে ইউএফ প্লাস কত হয়ে যাবে ভিএফ হয়ে যাবে, ইজিক্যাল টু দেখো ইউভি থাকলো, এগুলোকে সব এপারে নিয়ে নাও, তার মানে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস ইউএফ মাইনাস কত হয়ে যাবে ভিএফ, ইজিক্যাল টু কত 0। এবার আমি উভয় পাশে কি করব, এফ স্কোয়ার দিয়ে যোগ করব, তার মানে দেখো ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ প্লাস এফ স্কোয়ার ইজিক্যাল টু কত আসবে এফ স্কোয়ার, ঠিক আছে? তো এটা যদি আরেকটু ক্যালকুলেশন করি, দেখো প্রথমটা থেকে ইউ কমন যাবে, দুটোতে ইউ আছে, তাহলে ইউ কমন গেলে ভেতরে থাকবে ভি মাইনাস এফ। পরেরটা থেকে আমরা কত কমন নেব না মাইনাস এফ কমন নেব, মাইনাস এফ কমন নিলে এটা থাকবে হচ্ছে তোমার ভি মাইনাস এফ থাকবে, ঠিক আছে? ইজিক্যাল টু কত আছে এফ স্কোয়ার আছে, ইজিক্যাল টু দেখো পুরোটা থেকে ভি মাইনাস এফ কমন নিতে পারি, তাহলে কত থাকবে ভি মাইনাস এফ আর ইউ মাইনাস এফ ভেতরে পড়ে থাকবে, ইজিক্যাল টু কত না হচ্ছে এফ এর স্কোয়ার, ঠিক আছে? এবারে কোশ্চেনটা খেয়াল করো, এক্সটা কি বলছে না দর্পণের ফোকাস বিন্দু থেকে বস্তুর দূরত্ব, তার মানে বস্তুর দূরত্ব অ্যাকচুয়ালি কত হবে না হচ্ছে বস্তু দূরত্ব ইউ সমান হবে না ফোকাস দূরত্ব এফ প্লাস হচ্ছে এক্স, আর প্রতিবিম্ব দূরত্ব কত হবে ফোকাস দূরত্ব এফ প্লাস হচ্ছে ওয়াই, কারণ এগুলো হচ্ছে ফোকাস থেকে দূরত্ব দিয়েছে, কিন্তু আমার তার মানে কি বস্তু দূরত্বটা ফোকাস দূরত্ব প্লাস ওইটা হবে, তার মানে এখান থেকে দেখো তাহলে ইউ প্লাস এফ এপার এলে মাইনাস এফ সমান কত হবে এক্স, সিমিলারলি ভি মাইনাস এফ সমান কত বেরোবে না ওয়াই বেরোবে, ঠিক আছে? এবার এই সমীকরণটাতে যদি ওই ভ্যালুগুলো পুট করো, দেখো ভি মাইনাস এফের জায়গায় কত আছে এ ওয়াই আর ইউ মাইনাস এফের জায়গায় এক্স আছে, তার মানে এক্স ইন্টু ওয়াই সমান কত পেয়ে যাবো এফ স্কোয়ার পেয়ে যাবো, ঠিক আছে? এটাই তোমার কিন্তু নিউটনের সমীকরণ বা নিউটনস ইকুয়েশন নামে পরিচিত, ঠিক আছে? এটাই তোমার কি নিউটনের সমীকরণ বা নিউটনস ইকুয়েশন নামে কিন্তু পরিচিত, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলে আসবে দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে কোন শর্তে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্ব সর্বদা ফোকাসের একই পাশে থাকবে না, যখনই দেখো বস্তুটাকে ফোকাস আর হচ্ছে ওদের যে মেরু রয়েছে তার মাঝখানে রাখা হবে, তখনই সেটা কিন্তু কি হবে না ফোকাসের একই পাশে থাকবে, ঠিক আছে? তাহলে কখন হবে না যখন হচ্ছে বস্তুটি, এখানে লিখে দিচ্ছি, বস্তুটি কার মধ্যে থাকবে না ফোকাস ও মেরুর মধ্যে থাকবে, ঠিক আছে? ফোকাস ও মেরুর মধ্যে থাকবে, ঠিক আছে? দেখো ছবি দিয়ে দিয়েছি, তাহলে ফোকাস আর মেরুর মধ্যে থাকবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো যেটা বলছে যে অবতল দর্পণের ক্ষেত্রে ইউভি লেখচিত্র অঙ্কন করো। দেখো অবতল দর্পণের ক্ষেত্রে লেখচিত্র যেটা হবে, তাহলে যদি আমি ওয়াই অক্ষ বরাবর ভি নিই, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? আর এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি ইউ নিই, তাহলে যে গ্রাফটা আছে সেটা হচ্ছে এরকম ধরনের একটা গ্রাফ পাবে তুমি, ঠিক আছে? পরে চলে আসো, দেখো এখানে লেখা আছে মুখ্য ফোকাস এবং মেরুর মধ্যে, ঠিক আছে?
দেখো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে, যে কোন শর্তে একটি অবতল দর্পণ অসৎ বস্তুর সদ্বিম্ব গঠন করতে পারে। দেখো অবতল দর্পণ সবসময় কিন্তু অসৎ বিম্ব গঠন করে। কোন ক্ষেত্রে সদ্বিম্ব গঠন করতে পারে? দেখো অবতল দর্পণটি বস্তুর খুব কাছাকাছি স্থাপন করা হলে একটি বিবর্ধিত এবং অসৎ বিম্ব পাওয়া যায়। যাই হোক, যদি আমরা বস্তু এবং দর্পণের মধ্যে দূরত্ব বাড়াই তাহলে প্রতিবিম্বের আকার কমে যায় এবং একটি সদ্বিম্ব তৈরি করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সদ্বিম্বের গল্প। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো যেটা বলছে, কোনো গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন m হলে অনুদৈর্ঘ্য বা পার্শ্ব বিবর্ধন কত। দেখো রৈখিক বিবর্ধন যদি m হয় তাহলে অনুদৈর্ঘ্য বা পার্শ্ব বিবর্ধনটা কি হয়, মাইনাস অফ সেটার স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, মানে ছোট করে যদি আমি এখানে লিখি তাহলে কি হবে না, রৈখিক বিবর্ধন সমান হবে মাইনাস অফ আচ্ছা এটা মাইনাস অফ লেখার দরকার নেই, এটাকে এভাবে লেখো। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এটাকে এভাবে লেখো। ঠিক আছে, এটাকে লিখবে এইভাবে, দেখো পার্শ্বীয় বিবর্ধন বা অনুদৈর্ঘ্য বিবর্ধন। ঠিক আছে, পার্শ্বীয় বিবর্ধন ইজিক্যাল টু কত হয়, মাইনাস অফ রৈখিক বিবর্ধনের স্কোয়ার। ঠিক আছে, রৈখিক বিবর্ধনের কি হবে, স্কোয়ার হয়ে যায়। তাহলে রৈখিক বিবর্ধনের স্কোয়ারের নেগেটিভটাই হচ্ছে পার্শ্বীয় বিবর্ধন হয়। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে 4 দাগের কোশ্চেন, মিউ প্রতিসরাঙ্কের তরলে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন দেখা যাবে। ঠিক আছে, তাহলে অথবার কোশ্চেনটাও ঠিক একই রকম, যে একটি উত্তল দর্পণকে জলে নিমজ্জিত করা হলো। ঠিক আছে, তাহলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটবে। দেখো অবতল দর্পণের যে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য সেটা কিন্তু মিউর উপরে নির্ভর করে না। ঠিক আছে, যার ফলে ওখানে ডোবালেও কোনো পরিবর্তন ঘটবে না, সেটা এখানে লেখা আছে। ঠিক আছে, তারা বলছে একটি অবতল দর্পণের কোনো একটি বস্তুর প্রতিবিম্ব গঠন করে, এই অবস্থায় বস্তু ও দর্পণকে উভয়কেই জলে ডোবালে প্রতিবিম্বের অবস্থানে পরিবর্তন হবে কি। দেখো যেহেতু এগুলো হচ্ছে প্রতিসরাঙ্কের উপরে নির্ভর করে না, তাই কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 5, এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের মেরুতে সূর্য থেকে আগত রশ্মি থিটা রেডিয়ান কোণ করে। সূর্যের ব্যাস ডি হলে দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে সূর্যের প্রতিবিম্বের ব্যাস আমাকে কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, দেখো এটাকে কিভাবে করা যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখো ছবি যদি আমি একটা ছোট করে অঙ্কন করি তাহলে ছবিটা কেমনভাবে আসবে। ঠিক আছে, ছবিটা যেমনভাবে আসবে সেটা হলো, দেখো মনে করো এই হচ্ছে আমার অবতল দর্পণ রয়েছে। ঠিক আছে, এরকম একটা অবতল দর্পণ আছে। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অবতল দর্পণ, এই অবতল দর্পণ একটা আছে। এবার এই অবতল দর্পণে কি হচ্ছে, যে এর একটা প্রধান অক্ষ থাকবে, যেটা হচ্ছে ধরো মনে করো এটা ওর প্রধান অক্ষ। ঠিক আছে, আচ্ছা তারপরে যেটা ঘটনা ঘটবে, যে মনে করো যে এইটা হচ্ছে কি সূর্যের ব্যাস অর্থাৎ ডি। ঠিক আছে, এখান থেকে আলোক রশ্মি এসে কি হবে, আলোক রশ্মি এসে এভাবে এখানে এসে আপতিত হবে, পড়ার পরে কি হবে, এখান থেকে এটা এভাবে কি করবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, এবারে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাকে কত বলে দিয়েছে, থিটা, কিন্তু এটা আমাকে বলে দিয়েছে, এটা কত বলেছে, থিটা বলেছে। ঠিক আছে, যে প্রতিবিম্বটা তৈরি হবে তার আমায় কি জিজ্ঞেস করছে, ব্যাস জিজ্ঞেস করছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কিভাবে করতে পারবো, দেখো প্রথম কথা আমি করতে পারবো কিভাবে, দেখো যে আমি মনে করছি যে দর্পণ থেকে সূর্যের দূরত্ব কত না ইউ, দর্পণ থেকে সূর্যের দূরত্ব কত, এখানে ধরো সূর্য আছে, এখানে দর্পণ, তাহলে সূর্যের দূরত্ব কত ইউ। তাহলে যদি আমি লিখে ফেলি যে দর্পণ থেকে সূর্যের দূরত্ব সমান কত না হচ্ছে ইউ ধরে নিলাম, দর্পণ থেকে সূর্যের দূরত্ব ইউ। ঠিক আছে, হলে আমি এখানে কি লিখতে পারবো না, থিটা ইজিক্যাল টু ডি বাই হচ্ছে ইউ লিখতে পারবো। কেন না, এটা আমার ডি আর এটা হচ্ছে আমার কি ইউ। ঠিক আছে, তাহলে থিটা ইজিক্যাল টু কত লিখতে পারবো, ডি বাই ইউ। ঠিক আছে, তুমি বলবে থিটা ইজিক্যাল টু ডি বাই ইউ হলো কেন। ঠিক আছে, দেখো প্রথম কথা এই অংশটা থিটার মান খুব ক্ষুদ্র। ঠিক আছে, থিটার মান কি খুব ক্ষুদ্র, তার জন্য থিটা ইজিক্যাল টু কত লিখতে পারবো না হচ্ছে ডি বাই ইউ লিখতে পারি আমি। ঠিক আছে, তার মানে দেখো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাচ্ছি ইউ সমান কত পাচ্ছি না ডি বাই হচ্ছে কত পেলাম, থিটা পেলাম। ইউ সমান কত পেলাম, ডি বাই থিটা। ঠিক আছে, এবারে সূর্য থেকে আগত রশ্মিগুচ্ছ
প্রায় সমান্তরাল হবে, কারণ অনেক দূরে অবস্থিত তো, যার ফলে হ্যাঁ ওদের যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা ফোকাসেই তৈরি হবে। তার মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই তোমার কি ফোকাস, ঠিক আছে, ফোকাসে কিন্তু তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব কত হবে, এখানে আমি ছোট করে লিখে দিই যে সূর্য থেকে আগত রশ্মি প্রায় সমান্তরাল হবে, যার ফলে প্রতিবিম্বটি ফোকাসে তৈরি হবে, প্রতিবিম্বটি ফোকাসে তৈরি হবে। ফোকাসে যদি তৈরি হয়ে যায় তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হয়ে যাবে না, প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ ভিটা হয়ে যাবে কত না এফ, ঠিক আছে। এবারে দেখো বিবর্ধন আমি কি করে বের করতে পারি, দেখো বিবর্ধন সমান আমি লিখতে পারি যে বিবর্ধন ইজিক্যাল টু এম ইজিক্যাল টু, আমরা জানি কি হয়, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য এখানে কত না হচ্ছে ভি, ঠিক আছে, বা ভি বাই ইউ লিখতে পারি, এম সমান ভি বাই ইউও হয়, ঠিক আছে। তার মানে দেখো ভি এর ভ্যালু কত না, ভি এর ভ্যালু হচ্ছে এফ বেরিয়েছে, তাহলে এফ লিখে ফেললাম, ডিভাইডেড বাই ইউ এর ভ্যালু কত বেরিয়েছে ডি বাই থিটা। তার মানে যদি উল্টে যায় তাহলে এফ থিটা বাই কত আসবে না হচ্ছে ডি চলে আসবে, ঠিক আছে। এবারে প্রতিবিম্বের ব্যাস কত হবে, প্রতিবিম্বের ব্যাস তাহলে মানে কি, এই যে আমাকে হচ্ছে আই এর ভ্যালুটা বের করতে হবে, ডি এর ও এর ভ্যালুটা ডি দেওয়া আছে, ঠিক আছে। তার মানে দেখো এখানে লিখে ফেলি যে আই বাই, ঠিক আছে, আইটা তো আমাকে বের করতে হবে, বাট আইটাকে আমি ডি ড্যাশ ধরে নিচ্ছি ব্যাসার্ধটা, বস্তুর ব্যাসার্ধ মানে সূর্যের প্রকৃত ব্যাস কত ডি, ইজিক্যাল টু আমার কত বেরিয়েছে না এফ থিটা বাই কত বেরিয়েছে ডি বেরিয়েছে, ঠিক আছে। তাহলে ডি আর ডি যদি ক্যান্সেল করে দাও তাহলে ডি ড্যাশ সমান কত বেরোবে এফ থিটা বেরোবে, এটাই তোমার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এফ থিটা, ঠিক আছে। এটা তোমার সঠিক উত্তর হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন বলতে 6 দাগের কোশ্চেন। 6 দাগের এ বলছে কোন দর্পণের গোলীয় অপেরণ সর্বনিম্ন, দেখো গোলীয় অপেরণ কার সর্বনিম্ন হয় না, প্যারাবোলিক দর্পণের ক্ষেত্রে গোলীয় অপেরণটা হচ্ছে সর্বনিম্ন হয়, ঠিক আছে। আচ্ছা গোলীয় অপেরণ কি সেটা আমরা পরে কোশ্চেন আলোচনা করবো। অ্যাকচুয়ালি কি হয়, অনেকগুলো যখন সমান্তরাল রশ্মি এসে দর্পণের উপরে পড়ে সেগুলো ফোকাসে না মিলিত হয়ে ওর আশেপাশের বিন্দুগুলোতে মিলিত হয়, যার ফলে প্রতিবিম্বটা কি অস্পষ্ট হয়ে যায়, ওকে গোলীয় অপেরণ বলা হয়, ঠিক আছে। তাহলে কোনটা হবে না, প্যারাবোলিক দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে। দন্ত চিকিৎসক দ্বারা ব্যবহৃত দর্পণের প্রকৃতি কি, দেখো দন্ত চিকিৎসারা জেনারেলি অবতল দর্পণ ব্যবহার করে, কারণ অবতল দর্পণে কি হয় না হচ্ছে বড় বড় প্রতিবিম্ব তৈরি হয়, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে যার ফলে দাঁতের মধ্যে কি সমস্যা আছে সেগুলো কিন্তু দেখতে খুব সাহায্য করে এটা, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন বলছে দেখো 7 দাগের কোশ্চেন কি বলছে, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে একটি বস্তুকে গোলীয় দর্পণের কোথায় রাখতে হবে, দেখো সমান আকারে যদি প্রতিবিম্ব তুমি পেতে চাও তাহলে বস্তুটাকে কোথায় রাখতে হবে, একদম বক্রতা কেন্দ্রে রাখতে হবে, বক্রতা কেন্দ্রে রাখলে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটাও বক্রতা কেন্দ্রে তৈরি হবে এবং তার আকৃতি কি হবে বস্তুর সঙ্গে সমান কিন্তু হবে, ঠিক আছে। তারপর বলছে অবতল দর্পণের বিবর্ধন গুণাঙ্ক -1 এর সমান, এর থেকে কি সিদ্ধান্তে আসা যাবে, দেখো বিবর্ধন গুণাঙ্ক -1 কথার অর্থই হচ্ছে প্রতিবিম্বটা অবশীর্ষ হবে আর হচ্ছে সৎ হবে, ঠিক আছে, প্রতিবিম্বটা কি হবে অবশীর্ষ হবে আর কি হবে সৎ হবে, এটার অর্থ, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে, উত্তল দর্পণের কয়েকটি প্রয়োগ উল্লেখ করো, দেখো উত্তল দর্পণ কি করে, উত্তল দর্পণ অ্যাকচুয়ালি বস্তুর ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করে এবং বৃহৎ জায়গার দৃশ্যটা একটা ছোট জায়গার মধ্যে আনতে পারে, যার ফলে এটাকে গাড়ির রিয়ার ভিউ মিরর মানে আয়না যেটাকে বলো সেটা, শপিং মল বা এটিএম এর নিরাপত্তা আয়না হিসাবে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। এছাড়াও দেখো রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে এটাকে কাজে লাগানো যায়, ঠিক আছে, কারণ এর দৃশ্যমান ক্ষেত্রটা কি হয় না বেশি হয় অনেক, ঠিক আছে। তারপর 9 থেকে যেটা বলছে যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে, কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে ইউ দূরত্বে এল দৈর্ঘ্যের কোনো বস্তুকে রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে ইউ দূরত্বে কি করা হয়েছে, এল দৈর্ঘ্যের কোনো বস্তুকে রাখা হয়েছে প্রধান অক্ষের ওপর লম্বভাবে, কিভাবে রাখা হয়েছে প্রধান অক্ষের ওপরে না লম্বভাবে, আমি ওটাকে প্রধান অক্ষের উপর রেখেছি, ঠিক আছে। তারপরে কি বলছে দেখাও যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে না, প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে এফ এল বাই ইউ প্লাস
ইউ প্লাস এল, যেখানে এফটা কি বলেছে, এফটা গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কিন্তু আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে কীভাবে বের করতে পারবো, দেখো প্রথম কথা আমি যদি এখানে তোমার হচ্ছে অবতল দর্পণের ফর্মুলাটা লাগাই, তাহলে কি বসাতে পারি, অবতল দর্পণের ফর্মুলা অনুযায়ী বসাতে পারি যে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f, যেখানে ইউটা হচ্ছে বস্তু দূরত্ব, ভিটা প্রতিবিম্ব দূরত্ব, এফটা কি না হচ্ছে ফোকাল লেন্থ বা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখান থেকে দেখো 1/v সমান লিখতে পারি 1/f মাইনাস 1/u, ঠিক আছে। এবারে দেখো ইজিক্যাল টু 1/v ইজিক্যাল টু, দেখো এলসিএম কত হবে না এফ ইউ হবে, ওপরে কত আসবে ইউ মাইনাস হচ্ছে এফ চলে আসবে, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে আমি লিখতে পারি কি যে 1/v বা ইউটাকে এপারে নিয়ে নাও, ঠিক আছে, বা এই ভিটাকে উল্টেও দিতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে ভি সমান আমি কি লিখতে পারবো, ভি সমান লিখতে পারবো, দেখো এটা উপরে যাবে, তার মানে এফ ইউ বাই কত আসবে ইউ মাইনাস এফ আসবে, ঠিক আছে। এখান থেকে দেখো ইউটাকে গুণ ছিল এপারে নিচে ভাগ করে দাও, তার মানে ভি বাই ইউ সমান এফ বাই কত হবে না ইউ মাইনাস এফ হবে, ঠিক আছে। তার মানে এই যে ভি বাই ইউ যেটা ওটাই বিবর্ধন, তার মানে দেখো বিবর্ধন কোনটা আসবে না, বিবর্ধনটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এম সমান আমরা কি জানি ভি বাই ইউ হয়, ঠিক আছে। আর এখানে কত হবে না এল ড্যাশ বাই এল, কারণ আগে তো এল ছিল এখন এল ড্যাশ হয়ে গেছে, তার মানে এল ড্যাশ বাই কত হবে এল সমান, দেখো ভি বাই ইউর ভ্যালু কত বেরিয়েছে না এফ বাই ইউ মাইনাস এফ বেরিয়েছে, আমাকে এল ড্যাশের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এল ড্যাশের ভ্যালু কত বেরোবে না, এখান থেকে দেখো এল ড্যাশ সমানে বেরোবে এলটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তার মানে এল ইন্টু বা এল এফ ডিভাইডেড বাই কত হয়ে যাবে ইউ প্লাস কত হয়ে যাবে ইউ প্লাস এফ আছে না, এটা কিন্তু মাইনাস এফ হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা উত্তল দর্পণের ক্ষেত্রে বলেছে, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে বলেছে, ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে আমি এটা করে নিই তারপর বলছি। ইউ দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে বলেছে মানে উত্তল দর্পণের ক্ষেত্রে এফটা কিন্তু নেগেটিভ হয়, ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে এফটা নেগেটিভ সরি এফটা পজিটিভ হয় আর এগুলো সব কী হয় নেগেটিভ হয়, তার মানে এটাও কি হয়ে যাবে এটাও তোমার নেগেটিভ হয়ে যাবে। এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মাইনাস 1/v ইজিক্যাল টু 1/f প্লাস কী হবে 1/u হবে, এটাও প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তার মানে মাইনাস আসবে, তার মানে এটাও প্লাস হবে, এটা মাইনাস থাকবে, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এম সমান মাইনাস ভি বাই ইউ হবে, তার মানে এটা প্লাস হবে, ফলে এটা কি হয়ে যাবে এখানে ইউ প্লাস এফ হয়ে যাবে। দেখো এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, দেখো দেখো এটা আমরা আগে করে ফেলেছি, ওই একটা পেজ রাখা হয়েছিল এক্সট্রা, দরকার নেই, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে সেভিং গ্লাসে কি ধরনের কি প্রকার দর্পণ ব্যবহার করা হয়, দেখো এবং ও কেন সেভিং গ্লাসে জেনারেলি আমরা কি দর্পণ ব্যবহার করি অবতল দর্পণ ব্যবহার করি, কারণ অবতল দর্পণ কেন অবতল দর্পণ বস্তু বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে, যার ফলে খুব বড় আর স্পষ্ট প্রতিচ্ছবি তৈরি হয়, যার ফলে আমাদের দাড়ি কামাতে কী হয় সহজ হয়, ঠিক আছে, ওই কারণটা ভালোভাবে এখানে লিখে দেওয়া আছে। তারপরে বলতে সদ্বিম্ব আর অসদ্বিম্বের সংজ্ঞা লেখো। দেখো প্রতিবিম্ব কাকে বলে, দেখো আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পরে কি হয় না কোনো একটা জায়গাতে গিয়ে মিশেছে বলে মনে হয়, তার মানে ধরো এরম করে গিয়ে কোথাও একটা সবগুলো মিশেছে, বা এরকম হতে পারে যে কোথাও থেকে ওরা অপসৃত হচ্ছে বা বেরোচ্ছে বলে মনে হয়, ঠিক আছে। যদি সেগুলো কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয় তখন তাকে আমরা কি বলি না সদ্বিম্ব বলি, আর যদি কোথাও থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন তাকে আমরা কি বলবো অসদ্বিম্ব বলবো। তাহলে সদ্বিম্বের ক্ষেত্রে রশ্মিগুলো একটা জায়গায় গিয়ে মিলিত হবে, আর অসদ্বিম্বের ক্ষেত্রে রশ্মিগুলো একটা জায়গা থেকে অপসারিত হচ্ছে বলে মনে হবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে দেখো আলোর প্রতিফলনের সূত্রগুলি বিবৃত করো চিত্র সহযোগী। দেখো চিত্রতে এটা হবে, দেখো এটা ইনসিডেন্ট রে মানে আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা অভিলম্ব, আর এটা হচ্ছে বাউন্ডারি। প্রথম সূত্র কি হবে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা হয় আপাতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। এবার দেখো যদি একটা নাম দিয়ে দিই এ ও বি আর সি, ঠিক আছে, তাহলে আপাতন কোণ কোনটা এইটা এ ও সি কোণ, তার মানে দেখো কোণ এ ও সি সমান কত হবে কোণ বি ও সি, ঠিক আছে, বি ও সি, এ ও সিটাকে আই দিয়ে প্রকাশ করা হয় আর এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, তার মানে আই ইজিক্যাল টু কত হয়ে যাবে আর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যেটা বলছে যে গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইটে জেনারেলি কি দর্পণ ব্যবহার করা হয় না হচ্ছে আচ্ছা এখানে কি হ্যাঁ তারপরেই আছে কি দর্পণ ব্যবহার করা হয়, আচ্ছা না আলোর প্রতিফলন কি সেই কোশ্চেনটা আছে, আলোর প্রতিফলন কি আছে না আলোক রশ্মি যখন
কোনো মাধ্যমের বিভেদ তলে ধাক্কা খেয়ে পুনরায় একই মাধ্যমে ফিরে আসে তখন তাকে আলোর প্রতিফলন বলে। সংজ্ঞাটা এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো গাড়ির যদি হেডলাইটের কথা বলা হয় সেখানে কিন্তু আমরা অবতল দর্পণ ব্যবহার করি। কারণ কি না, অবতল দর্পণে ফোকাসের যে আলোটা থাকবে সেই আলোটাকে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত করে, যা রাস্তা আলোকিত করতে কি করে, সাহায্য করে। কারণটা এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ আমাদের এবারে 3-এর দাগের কোশ্চেন। আগে সব 2-এর দাগের কোশ্চেন ছিল, এবারে সব 3-এর দাগের কোশ্চেন। যেটা বলছে যে ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে এন বিবর্ধনযুক্ত সদ্বিম্ব গঠিত হবে। তাহলে এন বিবর্ধনযুক্ত আমায় কি বের করতে হবে, সদ্বিম্ব কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে এটাকে করা যেতে পারে। সদ্বিম্বের কথা যদি বলা হয় তাহলে দেখো সদ্বিম্ব মানে কি না, বস্তু যেদিকে আছে সেদিকেই হচ্ছে কি হয়েছে, প্রতিবিম্ব তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে দেখো অবতল দর্পণ যদি আমি একটা অঙ্কন করি, অবতল দর্পণ আমার এরকম হবে, ঠিক আছে। 1 মিনিট। অবতল দর্পণ কেমন হবে না, অবতল দর্পণ আমার এরকম হবে, ঠিক আছে। এবারে দেখো বস্তুরা তো আগে কোনো একটা জায়গাতে রয়েছে, তাই না। বস্তুটা কি হয়েছে, আগের কোনো একটা জায়গাতে আছে। তার মানে মনে করো এরকম, এটা হচ্ছে ওর প্রধান অক্ষ, ঠিক আছে। বস্তুটা এরকম আগের কোনো জায়গাতে রয়েছে, ঠিক আছে। তার মানে বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব কি হচ্ছে, সেই দিকেই তৈরি হচ্ছে, ঠিক আছে। এবারে ফোকাস দৈর্ঘ্য এফ বলেছে, ঠিক আছে। তার মানে দেখো ফোকাল লেন্থ যেটা বলেছে, ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য সেটা কত বলে দিয়েছে, সেটা বলেছে আমার এফ, ঠিক আছে। আর এর ক্ষেত্রে তো সবই নেগেটিভ হয়, ঠিক আছে। বিবর্ধন এন বলেছে, বিবর্ধন এন মানে যে এম সমান কত হবে না, আমরা জানি ভি বাই ইউ হয়, ইজিক্যাল টু কত হবে, এন হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে পাচ্ছি ভি এর মানটা ইউ ইন্টু এন এর সঙ্গে সমান। আমাকে বের করতে হবে কি, ইউ এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা অবতল দর্পণের সূত্রটা লাগাই, 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f। তার মানে দেখো 1/ভির জায়গায় কত বসবে, ইউএন। তার মানে ইউএন প্লাস 1/u ইজিক্যাল টু কত হবে, 1/f চলে আসবে। এখান থেকে দেখো লসাগু কত হবে, ইউএন। তার মানে 1 প্লাস কত থাকবে, এন ইজিক্যাল টু কত, 1/f। এখান থেকে দেখো ইউএন কণাকণি যদি গুণ করি, ইউএন সমান এফ ইন্টু 1 প্লাস কত পাবো, এন। এখান থেকে দেখো ইউ সমান কত বেরোবে না, এফ ইন্টু 1 প্লাস এন ডিভাইডেড বাই কত হবে, এন। তাহলে এন দিয়ে যদি ভেতরে ভাগ করে দাও তাহলে এফ ইন্টু 1 প্লাস 1 বাই কত থাকবে, এন। তাহলে এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ গোলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল কাকে বলে, আর একটা অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হয়, ঠিক আছে। দেখো অনুবন্ধী ফোকাস যুগল কাকে বলে, দেখো যদি এমন দেখা যায় যে গোলাকার দর্পণের প্রধান অক্ষের ওপর অবস্থিত এরকম যদি দুটো বিন্দু পাওয়া যায়, যার একটাতে বস্তু রাখলে অপর বিন্দুতে কি হবে না, তার প্রতিবিম্ব তৈরি হবে, তখন তাকেই কি বলা হবে। এবং পুনরায় প্রতিবিম্বের জায়গায় যদি বস্তু রাখলে বস্তুর জায়গায় যদি প্রতিবিম্ব তৈরি হয়, তখন ওই দুটি বিন্দুকে কি বলা হয় না, অনুবন্ধী ফোকাস যুগল বলা হয়, ঠিক আছে। তারপরে যেটা বলা হচ্ছিল যে অবতল দর্পণ কখন হচ্ছে বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি করে না, যখন বস্তুটাকে মেরু আর হচ্ছে প্রধান কেন্দ্রবিন্দুর কি রাখা হবে, মাঝখানে স্থাপন করা হয়, তখন এটা কিন্তু অসৎ প্রতিবিম্ব তৈরি করে, ঠিক আছে। নেক্সট যেটা বলছে দেখো, এটা প্রমাণ করতে বলছে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f। এটা দেখবে তোমাদের টেক্সট বইতে ভালো করে দেওয়া আছে। এছাড়াও আমরা যে ক্লাসটা করিয়েছি আমাদের এই চ্যানেলে আছে, সেখানে এটা কিন্তু আমরা ফার্স্ট ক্লাসেই ডিটেলসে, কিন্তু সেকেন্ড ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি, ঠিক আছে। যদি না বুঝতে পারো ভিডিওটা দেখে নেবে, রিফ্লেকশনের হচ্ছে সেকেন্ড ভিডিওটা, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে যে বক্রতল দর্পণ উত্তল বা অবতলের ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে। দেখো এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। এটা তোমাদের টেক্সট বইতেই করে দেওয়া আছে, টেক্সট বইটা খেয়াল করবে। যদি টেক্সট বইতে অবশ্যই আছে, যদি না বুঝতে পারো আমাদের সেকেন্ড যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা কিন্তু তোমরা দেখতে পারো। আর একটা কথা বলে রাখি, আমরা যদি এখানে ফোকাস দৈর্ঘ্যটাকে আমি যদি এফ ধরি আর বক্রতা ব্যাসার্ধকে যদি আর ধরি, তোমরা সকলেই জানো আর সমান কত হয়, 2 ইন্টু এফ হয়, বা এফ সমান কত হয়, আর বাই 2 হয়। ওই প্রমাণটা দেখবে টেক্সট বইতে করে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট যেটা 4 দাগের কোশ্চেন বলছে, দেখো কোনো একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব এফ, ঠিক আছে। দর্পণের মুখ্য ফোকাস থেকে এক্স দূরত্বে দর্পণ থেকে দূরের দিকে কোনো বস্তু রাখা হলে দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বিবর্ধন কত হবে, এক্স এর মান কত হলে বস্তু ও প্রতিবিম্বের আকৃতি কি হবে না হচ্ছে সৎ হবে। দেখো কোনো অবতল দর্পণের ফোকাস দূরত্ব কত বলা আছে, এফ বলা আছে, ঠিক আছে। দর্পণের মুখ্য ফোকাস থেকে এক্স দূরত্বে কি করা হয়েছে
দর্পণ থেকে দূরের দিকে কোনো বস্তুকে রাখা হয়েছে, ঠিক আছে। তার মানে অবতল দর্পণের ফোকাস দূরত্ব তো বলে দিয়েছে, তাহলে ফোকাস দূরত্ব যদি আমি লিখে ফেলি, দেখো দর্পণের যেটা ফোকাল লেন্থ বলছে, ঠিক আছে, ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য কত বলেছে, ফোকাস দৈর্ঘ্য বলেছে এফ, ঠিক আছে। আচ্ছা, বস্তু দূরত্বটা কতটা হবে না ইউ সমান, দেখো এফ তো আছে, প্লাস কত হবে না এক্স, কারণ এক্স দূরত্ব রেখেছে। এবারে বলছে দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বিবর্ধন কত হবে, তার মানে ভির মানটা যদি আমি বের করতে পারি তাহলে বিবর্ধন কতটা হবে পেয়ে যাব। তাহলে ফর্মুলা যদি বসাই, দেখো 1/v প্লাস 1/u ইজিক্যাল টু কত হয় 1/f হয়, কারণ অবতল দর্পণের সমীকরণ এটা। আমাকে ভি এর ভ্যালু বের করতে হবে, তাহলে 1/v সমান 1/f মাইনাস কত হবে 1/u। তার মানে দেখো 1/v সমান কত পাবো না 1/f মাইনাস 1/f প্লাস কত হয়ে যাবে এক্স হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটা যদি এলসিএম করো, দেখো এফ ইন্টু এফ প্লাস এক্স আসবে, তার মানে উপরে কত আসছে এফ প্লাস এক্স মাইনাস এফ থাকবে, এফ এফ কেটে যাবে, তার মানে এক্স বাই কত আসছে এফ ইন্টু এফ প্লাস এক্স, এটা কিন্তু 1/v এর মান, তার মানে ভি এর মানটা কত বেরোবে না এফ ইন্টু এফ প্লাস এক্স ডিভাইডেড বাই কত হবে না এক্স হয়ে যাবে। এবার যদি আমরা বিবর্ধনের কথা বলি, এম ইজিক্যাল টু আমরা জানি মাইনাস ভি বাই ইউ হয় বা ভি বাই ইউ হয়, তার মানে ভি এর ভ্যালু কত এফ ইন্টু এফ প্লাস এক্স ডিভাইডেড বাই কত এক্স, ডিভাইডেড বাই এফ প্লাস এক্স থাকবে, মানে ওটা উল্টে দিলে 1/f প্লাস এক্স নিচে চলে আসবে, এটা পুরোটা কেটে যাবে, তার মানে বিবর্ধন কত হবে এফ বাই এক্স। তাহলে এটাই গেল তোমার কি বিবর্ধন বেরিয়ে গেল। এবার বলছে এক্স এর মান কত হলে বস্তু আর প্রতিবিম্বের আকৃতি সমান হবে, তার মানে বিবর্ধনের মান কত হবে 1 হবে, ঠিক আছে। দেখো যদি আমরা বলি যে বস্তুর আকার ও প্রতিবিম্বের আকার সমান, ও প্রতিবিম্বের আকার বা দৈর্ঘ্য লিখতে পারো যেটা খুশি, প্রতিবিম্বের আকার কি বলছি না আমরা সমান বলে দিচ্ছি। সমান মানে এটা কি বোঝাচ্ছে না, দেখো বিবর্ধন সমান আমরা জানি I/O হয়, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই কি হয় বস্তু দৈর্ঘ্য হয়, ঠিক আছে। এবার দুটো যদি সমান হয়ে যায় তার মানে দুটো কেটে গিয়ে কত আসবে 1 আসবে, তার মানে বিবর্ধন সমান কত হবে 1। এবার দেখো বিবর্ধনের ভ্যালু কত বেরোলো, বিবর্ধনের ভ্যালু বেরোলো এফ বাই এক্স, ঠিক আছে। বিবর্ধনের ভ্যালু যদি এফ বাই এক্স হয় তার মানে এফ বাই এক্স সমান কত হবে 1, তার মানে এক্স সমান আমি কত পাবো এফ পাবো, তাহলে ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে সমান হলেই বিবর্ধন কত হয়ে যাবে না 1 হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, গোলীয় দর্পণের সমীকরণ থেকে দেখাও যে উত্তল দর্পণ সর্বদা অসৎ ও ছোট প্রতিবিম্ব গঠন করে। তাহলে আমাকে দেখাতে হবে যে উত্তল দর্পণ কি করে অসৎ আর হচ্ছে ছোট প্রতিবিম্ব কি করে না হচ্ছে তৈরি করে, ঠিক আছে। দেখো উত্তল দর্পণের কথা যদি বলা হয়, উত্তল দর্পণের কেবলমাত্র আমি যদি অসৎ বিম্বের ক্ষেত্রে দেখি, তার মানে কি অসৎ বিম্ব মানে কেমন, ধরো ছবিটা এরকম হবে, ধরো এই হচ্ছে আমার কি না এই হচ্ছে আমার হচ্ছে উত্তল দর্পণ রয়েছে, ঠিক আছে। আর এখানে অসৎ বিম্বের কথা যদি বলা হয় তাহলে অসৎ বিম্বের জন্য ছবিটা কেমন আসবে না এই হচ্ছে আমার মনে করো প্রধান অক্ষ, ঠিক আছে। এবারে এখানে কোনো একটা বস্তু রয়েছে কত না এই বস্তুটা রয়েছে মনে করো তুমি হচ্ছে এইখানটাতে রয়েছে এই বস্তুটা, ধরো মনে করো পি কিউ রয়েছে এই বস্তুটা, ঠিক আছে, পি কিউ রয়েছে। এবারে এই বস্তুটা থেকে ঘটবে কি না আলোক রশ্মি দেখো এখান থেকে সোজা গিয়ে এরকমভাবে পড়বে, ঠিক আছে, সোজা গিয়ে এইভাবে পড়বে। এবার ওই রশ্মিটা কি করবে, যে দিক থেকে যাবে আমার চোখ তো বাঁকা পথ অতিক্রম করতে পারবে না, আমার চোখ কি দেখবে সোজা দেখবে, ঠিক আছে। তার মানে দেখো এটা একটু ভালো করে আঁকি, আমার চোখ কি দেখবে এটাকে সোজা দেখবে, সোজা দেখবে মানে আমার চোখ দেখবে কি না এরকম কোনো একটা জায়গায় গিয়ে ও কি হচ্ছে মিলিত হচ্ছে, ঠিক আছে। আরেকটা রশ্মি এভাবে এসে এখানে পড়বে, ঠিক আছে, পড়ার পরে সেই রশ্মিটা কি হবে এদিক থেকে নির্গত হয়ে যাবে, আমার চোখ দেখবে যে ওই রশ্মিটা এদিক থেকে কোথাও থেকে আসছে, ঠিক আছে। যার ফলে কি হবে যে প্রতিবিম্বটা তুমি ওখানে দেখতে পাচ্ছিলে সেই প্রতিবিম্বটাই কি তৈরি হবে এখানে তৈরি হবে, ঠিক আছে। সেই প্রতিবিম্বটাই কি হবে সেই প্রতিবিম্বটাই এখানে কি হবে তৈরি এরমভাবে হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো ঘটনা কি ঘটছে, এবারে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে এক্ষেত্রে বস্তু দূরত্ব কিসে আছে না নেগেটিভে আছে, কারণ এর সাইডে এটাই তো আমার অবজেক্ট আর এটা হচ্ছে আমার ইমেজ, ঠিক আছে। তাহলে বস্তু দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে কি না নেগেটিভ ইউ, ঠিক আছে। কিন্তু প্রতিবিম্ব দূরত্ব দেখো পজিটিভে, মানে ও সাইডে চলে গেছে, এর তো এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ, তাহলে প্রতিবিম্ব দূরত্ব যেটা হবে সেটা কিসে হবে
না হচ্ছে পজিটিভ হবে। তার মানে বিবর্ধন যেটা বেরোবে সেই বিবর্ধনটা কত হবে, বিবর্ধন m ইজিক্যাল টু মাইনাস কত হয়ে যাবে v/u, ঠিক আছে। এবারে যখনই বিবর্ধনের মান তুমি দেখতে পাচ্ছ নেগেটিভে আসছে, ঠিক আছে, বিবর্ধনের মান নেগেটিভে আসা মানেই প্রতিবিম্ব কি হবে, ছোট হবে। তাহলে এখানে তুমি লিখতে পারো যে যেহেতু m এর মানটা কি নেগেটিভ, ঠিক আছে, সেহেতু প্রতিবিম্বটি কি হবে না, প্রতিবিম্বটি কি হবে না হচ্ছে এখানে অসৎ প্রতিবিম্ব হয়ে যাবে, ঠিক আছে। এম এর মান নেগেটিভ মানেই প্রতিবিম্ব কি হয়ে যাবে, এম এর মান নেগেটিভ কথার অর্থ হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে অসৎ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অসৎ হয়ে যাবে। আর আমি কি করে বুঝতে পারছি যে হচ্ছে ছোট প্রতিবিম্ব হবে, দেখো এম এর মান নেগেটিভে আছে মানেই কি হবে, এম এর মান নেগেটিভে আছে মানেই সেটা ছোট প্রতিবিম্ব কিন্তু তৈরি করবে। তার মানে এক্ষেত্রে আমি লিখতে পারি যে প্রতিবিম্বের যে আকারটা হবে, প্রতিবিম্বের আকারটা হবে সেটা কি হবে না লেস দেন কি হবে, বস্তুর আকার হয়ে যাবে, ঠিক আছে। প্রতিবিম্বের আকারটা বস্তুর আকারের চাইতে কি হয়ে যাবে না হচ্ছে ছোট হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 6 দাগের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, একটি উত্তল এবং একটি অবতল গোলীয় দর্পণ প্রত্যেকটির বক্রতা ব্যাসার্ধ কত আর, একই অক্ষের ওপর পরস্পরের থেকে 2r দূরত্বে অবস্থিত। এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি ছোট বৃত্ত উত্তল দর্পণের ওপর দর্পণটির মেরু থেকে কাছাকাছি অবস্থান করলে প্রমাণ করো প্রথম দুটি প্রতিবিম্বের ব্যাসার্ধ কত হবে, a/3 আর a/11। তার মানে ছবিটা যদি আগে মনে করো, এই হচ্ছে আমার কি দর্পণ না উত্তল দর্পণ, আর এটা হচ্ছে আমার কি অবতল দর্পণ, ঠিক আছে। এটা উত্তল দর্পণ মানে এই অংশটা হচ্ছে ওর হচ্ছে কভার করা রয়েছে, এটা অবতল দর্পণ মানে এই অংশটা কি করা রয়েছে, কভার করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর টোটাল যে মাঝখানে যে ডিস্টেন্সটা বলেছে সেটা কত বলেছে না, এই যে ডিস্টেন্সটা বলেছে সেটা বলেছে 2r, ঠিক আছে। তার মানে দেখো 2r যদি বলে দেয় আমাকে এটা, তার মানে আমায় কি বলতে চাইছে যে 2r যদি হয় তাহলে এইখান থেকে, ঠিক আছে, দূরত্বটা কত না পরস্পরের থেকে 2r দূরত্বে আছে, 2r দূরত্বে আছে মানে এটা হচ্ছে গোটাটা r, এটাও গোটাটা কত হবে r হবে, ঠিক আছে। তাহলে প্রথমটার জন্য যদি আমরা এই অবতল দর্পণের কথা বলি, ঠিক আছে, অবতলের কথা আমরা আলোচনা করছি। অবতলের ক্ষেত্রে বস্তুটা কোথায় আছে না, বস্তুটা দেখো মেরুতে মানে এরকম একটা জায়গায় বস্তুটা আছে, ঠিক আছে। তাহলে অবতলের ক্ষেত্রে বস্তু দূরত্ব কত হবে না ইউ সমান কত হয়ে যাবে 2r হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ভি এর ভ্যালুটা আমি কি করব এখান থেকে বের করব। তাহলে ফর্মুলা যদি বসাই 1/v প্লাস 1/u ইজিক্যাল টু কত হবে 1/f হবে। তার মানে এখান থেকে দেখো 1/v সমান 1/f মাইনাস কত হবে 1/u। তার মানে 1/f এর মান কত হবে, দেখো f এর মান, দেখো যেহেতু এটা r বলেছে বক্রতা ব্যাসার্ধ, f এর মানটা কত হবে r/2 হবে। তাহলে এটা উল্টে গেলে কত চলে আসবে না 2 কত চলে এলো r, ঠিক আছে, 2/r মাইনাস 1 এটা কত আছে 2r আছে, তাহলে 2r থাকলো। তাহলে লসাগু যদি বের করো দেখো 2r লসাগু হবে, তার মানে ওপরে কত আসবে দেখো 2 দুগুণে 4 মাইনাস 1, ঠিক আছে, 4 মাইনাস 1 চলে এলো। তার মানে 4 মাইনাস 1 মানে কত না হচ্ছে 3 কত এলো 2r চলে এলো। তার মানে এবারে এটা হচ্ছে 1/v এর মান এলো 3/2r, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে আমি লিখতে পারি যে v এর মানটা কত আসবে না 2r/3 আসবে। তাহলে বিবর্ধন m সমান কত বেরোবে না v/u হয়, তাহলে 2r/3 ডিভাইডেড বাই u এর ভ্যালু 2r, তার মানে ওটা তো নিচে চলে আসবে 1/2r হবে, 2r কেটে গিয়ে কত বেরোবে 1/3। এবার দেখো m সমান আমরা কি জানি না প্রতিবিম্ব ব্যাসার্ধ বাই বস্তু ব্যাসার্ধ, প্রতিবিম্ব ব্যাসার্ধ a ড্যাশ মনে করলাম, আর বস্তু তো দেওয়া আছে এই যে a দেওয়া আছে, তাহলে a ড্যাশ বাই a সমান 1/3। এখান থেকে a ড্যাশ সমান কত বেরোবে না a/3 বেরোবে। দেখো ফার্স্ট প্রমাণটা হয়ে গেল। সেকেন্ডটার কথা যদি বলি, দেখো এর ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটাই এর ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে। তার মানে যদি আমরা উত্তল দর্পণের কথা বলি, উত্তলের ক্ষেত্রে ঘটনা কি ঘটবে না উত্তলের ক্ষেত্রে যেটা বস্তু দূরত্ব হবে ইউ সমান কত হবে 2r মাইনাস কত হবে এর যেটা হচ্ছে ভি বেরিয়েছে, তার মানে 2r মাইনাস ভি। তাহলে 2r থাকলো মাইনাস ভি এর ভ্যালু কত বলেছে 2r/3, তাহলে 2r/3 চলে এলো। লসাগু কত হবে 3 হবে, 3 দুগুণে কত হবে 6r মাইনাস হচ্ছে 2r, 6r থেকে 2r বাদ গেলে কত হবে 4r/3 হবে। এবার উত্তল দর্পণের ফর্মুলা যদি বসাই দ্যাট ইজ 1/v প্লাস 1/u ইজিক্যাল টু মাইনাস 1/f। তাহলে এখান থেকে দেখো 1/v সমান বেরোবে মাইনাস 1/f মাইনাস 1/u।
মাইনাস এফ এর ভ্যালু তো r/2, উল্টে গেলে কত আসবে 2/r চলে আসবে, মাইনাস ইউ এর ভ্যালু কত বেরিয়েছে 4r/3, উল্টে গেলে কত আসবে 3/4r আসবে। তারপরে নিচে এলসিএম হবে 4r, 4 দুগুণে কত হবে -8 -3, তার মানে -11 কত চলে এলো 4r চলে এলো। তার মানে এখান থেকে ভি সমান কত বেরোবে 4r/11 বেরোবে। এবার আমায় কি করতে হবে বিবর্ধন বের করতে হবে। তাহলে এম সমান আমরা কি জানি v/u হয়, তার মানে 4r/11, এটাকে মাইনাস রাখতে পারো, গুণ ডিভাইডেড বাই ইউ হবে, ইউ এর ভ্যালু কত না 4r/3, এটা উল্টে গিয়ে কত হবে 3/4r চলে আসবে, ঠিক আছে, কারণ হচ্ছে 4r/3 ছিল। তাহলে 4r ক্যান্সেল আউট হবে, কত আসবে 3/11 চলে এলো, ঠিক আছে। তাহলে কত এলো 3/11। এরপরে যদি আমরা ব্যাসার্ধের কথা বলি, তাহলে ব্যাসার্ধটা কত হবে না a' সমান, এর ক্ষেত্রে আগের যেটা প্রতিবিম্ব ছিল সেটাই এর ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করে, মানে a/3, তার মানে a/3 গুণিতক কত হবে না 3/11, তাহলে 3 3 কাটবে, কত বেরোবে a/11 বেরোবে। দেখো তোমার ওখানে a/11ই দেওয়া আছে, ঠিক আছে। দেখো চলে আসবো পরের কোশ্চেনে অবস্থিত, তাহলে প্রতিবিম্বের রক্ষীয় বিবর্ধনের পরম মান কত হবে না এম সমান যেটা হবে বিবর্ধন যেটা, ঠিক আছে, কি বের করছি বিবর্ধন বের করছি, ঠিক আছে। এই আবার কোন বিবর্ধন না অক্ষীয় বিবর্ধন, ঠিক আছে। তার মানে অক্ষীয় বিবর্ধন যেটা আসবে, অক্ষীয় বিবর্ধন কত আসবে না অক্ষীয় বিবর্ধন এম সমান মড অফ ডিভিডিউ চলে আসবে, ঠিক আছে। তার মানে কত পাবো v/u, তার হচ্ছে কি পাবো হোল স্কোয়ার পেয়ে যাবো, ঠিক আছে। এবারে দর্পণের সমীকরণ থেকে যদি আমি লিখি, দর্পণের সমীকরণ থেকে কি লিখতে পারবো না 1/v + 1/u = 1/f হয়। এবারে দেখো যদি আমি ইউ দিয়ে গুণ করে দিই তাহলে কত আসবে না u/v + 1 = কত পাবো u/f, ঠিক আছে। এবার এই u/v এর জায়গায় ভ্যালুটা বসাবো m দিয়ে, ঠিক আছে। কিভাবে করবো না দেখো = আমার কাছে u/v পড়ে আছে, তাহলে u/v = কত হবে না u/f মাইনাস কত হবে 1, তার মানে দেখো u/v কত আসবে এলসিএম f, u মাইনাস কত আসবে f আসবে। এবারে দেখো যেটা আমাকে এখানে দেওয়া আছে সেটা কি না সেটা হচ্ছে আমাকে এখানে যেটা দেওয়া আছে যে তাদের মধ্যেকার যে দূরত্বটা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যে দূরত্বটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে না ইউ আছে, তার মানে ওটাতে ইউ থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তার মানে দেখো এম সমান আমার কত ছিল না আমার দেখো এম সমান ছিল v/u, তার কি ছিল হোল স্কোয়ার ছিল। এবারে u/v এর ভ্যালু বেরিয়েছে, তার মানে এটা উল্টে যাবে, তার মানে f বাই কত আসবে u - f এর কি হবে হোল স্কোয়ার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য কিন্তু আমাকে বের করতে হবে, ঠিক আছে। যেখানে আমাকে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে বি দেওয়া আছে। দেখো এম সমান আমরা কি জানি না I/O হয়, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তু দৈর্ঘ্য। প্রতিবিম্ব দৈর্ঘ্যটাকে আমি মনে করলাম, ধরো আমি কোথায় বলছি যে আমি ওটাকে আই মনে করছি, ঠিক আছে। I ডিভাইডেড বাই বস্তু দৈর্ঘ্য কত দেওয়া আছে বি দেওয়া আছে, সমান দেখো এম এর ভ্যালু এটা বেরিয়েছে, তার মানে এফ হচ্ছে f ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ এর কি হয়ে যাবে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো i সমান কত পাবো না i সমান বি ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ এর কি হয়ে যাবে হোল স্কোয়ার। দেখো এখানে এটা হচ্ছে প্রমাণিত কিন্তু হয়ে গেল, ঠিক আছে, খুব সহজ প্রমাণ একদম, আশা করি বুঝতে পারলে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন যেটা বলছে দেখো 8 দাগের কোশ্চেন, একটি অবতল দর্পণের ফোকাসে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র দেখাও। দেখো ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে অসীমে তৈরি হবে, ঠিক আছে, কারণ এটা তো সমান্তরালভাবে গিয়ে বক্রতা মানে এরমভাবে গিয়ে বক্রতা কেন্দ্র দিয়ে বেরোবে, আর এটা তো এরমভাবে সমান্তরালভাবে পড়া মানে ফোকাস দিয়ে বেরোবে। তার জন্য ছবিটা কি হয়ে যাবে রিয়েল হবে, ইনভার্টেড মানে উল্টো হবে, আর হচ্ছে খুব বড় হবে আর ইনফিনিটি অর্থাৎ অসীমে তৈরি হবে, ঠিক আছে। নেক্সট যেটা বলছি দুটি সমতল দর্পণকে পরস্পর লম্বভাবে আনত থাকলে তাদের মধ্যবর্তী কোনো বস্তুর কয়টি প্রতিবিম্ব তৈরি হবে তার রশ্মি চিত্রের সাহায্যে দেখাও। দেখো আমরা যেটা পড়েছি এন সমান ফর্মুলা কি হয় না 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা মাইনাস কত হয় 1, ঠিক আছে, 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। এবারে 360 ডিগ্রিতে এখানে থিটার মান কত বলেছে দেখো 90 ডিগ্রি লম্বা হয় বলেছে, মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে ভ্যালুগুলো যদি বসাই কত আসবে না 360 ডিভাইডেড বাই 90 মাইনাস 1। দেখো 0 0 কেটে যাবে, 9 4 36,
তাহলে 4 - 1, তার মানে কটা তৈরি হবে? 3টে প্রতিবিম্ব। দেখতেই পাচ্ছ যে এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে, এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে, আর এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে। এর চিত্রটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে? এখান থেকে দুটো করে রশ্মি দিয়ে আঁকা যায়, ছবিটা জটিল হয়ে যাবে, এই চিত্রটা আঁকবে, সেটাই হচ্ছে ভালো হবে, ঠিক আছে? তারপর যেটা বলছে, যদি 70 ডিগ্রি কোণে আনত থাকে তাহলে হচ্ছে কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? সিমিলারলি একই ফর্মুলা আমি এখানে ইউজ করব। দেখো ফর্মুলা যদি আমি ইউজ করে ফেলি তাহলে আমার অ্যান্সার কি আসবে না, n = 360 ডিভাইডেড বাই কত হবে? 70 - 1। দেখো 0 0 ক্যান্সেল আউট হবে। ভাগ যদি করি দেখো 7 5 35 10 হবে, তাহলে 5.1, আর হচ্ছে 7 একে 7 মানে 30 হবে, 7 4 28, 5.14 - 1 বিয়োগ করলে কত আসবে? 4.14। দেখো 4.14 মানে এর নিয়ারলি ইজিক্যাল টু পূর্ণ সংখ্যাটা কত হবে না 4 হবে, কারণ এটা 4-এর কাছাকাছি, 5-এর তো নয়। তার মানে কটা প্রতিবিম্ব তৈরি হবে? 4টে প্রতিবিম্ব কিন্তু তৈরি হবে, ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে 10-এর দাগের কোশ্চেন। কি বলছে দেখো, যে একটি দর্পণ সমতল, উত্তল নাকি অবতল কিভাবে চিনবো? দেখো সমতল উত্তল বা অবতল চেনার জন্য ওর পাশাপাশি কোনো বস্তু আনতে হবে, নিজের আঙুল রাখলেও এটা কিন্তু করা যায়, ঠিক আছে? দেখো যদি সমতল দর্পণ হয় তাহলে কি করবে? বস্তুর সমান আকারের কি করবে? প্রতিবিম্ব তৈরি করবে। উত্তল দর্পণ হলে বস্তুর যে ছোট আকারের প্রতিবিম্ব তৈরি করবে, আর অবতল দর্পণ হলে কি করবে না বস্তুর অবস্থানের উপর নির্ভর করে, তবে মোটামুটি সেটা হচ্ছে কি করে? বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। তাহলে সমান হলে কি হবে? সমতল দর্পণ, ছোট হলে উত্তল দর্পণ, আর বড় হলে অবতল দর্পণ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, ওখানে একটা কোশ্চেন ছিল, সোলার কুকারে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? দেখো সোলার কুকারে কি করা হবে না, সূর্যের আলোক রশ্মিকে একটা ছোট্ট জায়গায় কেন্দ্রীভূত করা হবে, ঠিক আছে? তার জন্য সোলার কুকারে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে? দেখো অবতল দর্পণ সূর্যের সমান্তরাল আলোক রশ্মিকে তার ফোকাস বিন্দুতে কি করে? একত্রিত করে। এর ফলে ফোকাস বিন্দুতে প্রচুর তাপ উৎপন্ন হয়, যা খাবার রান্নার জন্য ব্যবহৃত হয়। নেক্সট যেটা বলছে, মোটর গাড়ির চালক তার পেছনের গাড়িসমূহকে দেখার জন্য কি জাতীয় দর্পণ ব্যবহার করেন, ঠিক আছে? কি জাতীয় দর্পণ ব্যবহার করবে না উত্তল দর্পণ ব্যবহার করবে, কারণ ওখানে এই দেখো এখানে আচ্ছা এখানে দেওয়া নেই, আগে লেখানো ছিল বলে দেওয়া নেই। উত্তল দর্পণ ব্যবহার করবে, কারণ কি না উত্তল দর্পণের মধ্যে অনেকটা জায়গার ছোট ছোট প্রতিবিম্ব তৈরি হয়, অনেকটা দৃশ্যমান যে জায়গাটা অনেকটা বেড়ে যায়, যার ফলে খুব বেশি পরিমাণ জায়গা অল্প জায়গার মধ্যে দেখা যায়। তারপরে যেটা বলছে, দর্পণের ক্ষেত্রে গোলাকে প্রেরণ কি, এটা বলা হয়েছিল। কিভাবে এই অপারণ দূর করা যায়? দেখো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান ফোকাস থেকে সামান্য দূরে মিলিত হয়। এর ফলে প্রতিবিম্ব কি হয়ে যায়? অস্পষ্ট হয়ে যায়। একে গোলাকে প্রেরণ ত্রুটি বলা হয়। কিভাবে করা যেতে পারে না, দেখো বড় আকারের তুমি দর্পণ ব্যবহার করতে পারো, ঠিক আছে? অথবা গোলীয় দর্পণের পরিবর্তে অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা যেতে পারে, বা প্যারাবোলিক দর্পণ ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? দেখো এই পর্যন্ত মোটামুটি আমাদের 3 নম্বরের কোশ্চেনগুলো শেষ, ঠিক আছে? এরপরে দেখবে তোমাদের যে 5 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সবই মোটামুটি বই থেকেই রয়েছে, ঠিক আছে? এরপরে যেটা আমরা আলোচনা করব, যে তোমাদের যে অঙ্কের যে কোশ্চেনগুলো রয়েছে সেই অঙ্কের কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করব। তাহলে আরেকবার বলে দিই, তোমরা যদি এরকম কন্টিনিউয়াস ভিডিও পেতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর পাশাপাশি আমাদের থিওরি ক্লাস চলছে, সেই ক্লাসও তোমরা দেখতে পারো, ঠিক আছে? আর এর পিডিএফ পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জয়েন হয়ে যেতে হবে, ঠিক আছে? দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।